গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরে শ্রোতা বন্ধুদের আরো একবার স্বাগত জানাই। আজকের আসর আলো করতে আরো একবার এসে পড়েছেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর আগে তার আরো একটি গল্প আমরা এখানে শুনেছি, তবে আজকের গল্প চৌধুরানী একটু ভিন্ন স্বাদের। এই গল্পটির সঠিক প্রকাশকাল জানা যায় না, তবে সম্ভবত এটি 1945 থেকে 1947-এর মধ্যে কোনো সময়ের লেখা। গল্পটি প্রকাশিত হয়েছিল 1947 সালে মিত্র ও ঘোষ প্রকাশিত মুখোশ ও মুখশ্রী গল্প সংকলনে। বর্তমানে এটি পড়ছি মিত্র ও ঘোষ প্রকাশিত বিভূতি রচনাবলী ষষ্ঠ খণ্ড থেকে। আসুন শুনে নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চৌধুরানী, পাঠে আমি রৌহিন। এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছি। যদি লিখে রেখে না দিই, একথা কেউ জানতে পারবে না। অনেক লোকের উপকার হবে এই বিশ্বাসেই লেখা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ার রামলাল কাকার হাঁক ডাক ছিল। সমস্ত মালপাড়ার লোকে তার প্রজা। তার মুখের হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসত। শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়াগাঁয়ে জমি জমা রাখা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল লুটতরাজ, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন মায়ের সই, তাকে সই মা বলে ডাকতাম। সই মা লোক ভালো ছিলেন বলে শুনিনি। সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছি। শাশুড়িরা বউয়ের উপর অত্যাচার করে একথা বাংলাদেশের সবাই জানে, কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামেই পুলকিত হয়ে উঠত। এমন এক নিপীড়িতা বধূকেই আমি বলতে শুনেছি ঘাটের পথে, বউ বলতে বউ হলো ও পাড়ার হরির মা, আমরা জন্মেছি ছাগল ভেড়া, শাশুড়িকে কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। তার সঙ্গিনী বললে, কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের টেমির ছ্যাঁকা দিয়েছে, সেজগিন্নি তাই সহ্যি করে বাপু, আমার মতো শাশুড়ি যদি হতো। সহ্যি না করে উপায় কি বলো, যাহা বেজে বউ সে, পেরে না উঠলে সহ্যি করতেই হচ্ছে বই কি। তা ধন্যী বউ বটে, আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে, মুখের জোরে দাঁড়াবে কে সামনে, সেজগিন্নির কম্য নয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় রণরঙ্গিনী মূর্তি ধরে, অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ। আমরা পারি নে বাপু, ভয় করে, সেই জন্যই ঝাঁটালাতি খাচ্ছি উঠতে বসতে। কাল হয়েছে কি, মুগের ডাল রোদে দেওয়া ছিল, বৃষ্টি এসেছে কখন দেখতে পাইনি, খুকির কাঁথা সেলাই করছি, সে কি গালাগাল। আচ্ছা গালাগাল দাও না হয় দিলে, কিন্তু বাপ ভাই কি দোষ করলে, তাদের তুলে গালাগাল দেওয়া কেন বলো তো ভাই। তা বলবো আর কি, নিজেই দুবেলা সচক্ষে দেখছি, সকর্ণে শুনছি, আর ভাজা ভাজা হয়ে গেল ভাই। একসময় মনে হয় একদিকে বেরিয়ে যাই, আর ভালো লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন, সবাই তাকে সুন্দরী বলতো। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান, কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি। অল্প বয়সে জমিদারি সেরেস্তায় নাইবি কাজে ভর্তি হলো। এই সময় সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিবাহ করলেন। কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হলো। কিছুদিন পর রামলাল কাকা আবার বিপত্নিক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিবাহ করলেন। তৃতীয় পক্ষের স্ত্রীরও 5-6টি ছেলে মেয়ে হলো। মাঝের পক্ষের সন্তানের নাম আশালতা, বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলি একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি ফিরে আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল এবং বছর খানিকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন। এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়, কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। ভূমিকা এই পর্যন্ত। এখন আসল কাহিনী শুরু করা যাক। আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস। ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা, এখানে আরেকবার বলি।
রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়েছে এবং দুটি সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনতও লেখাপড়া শেখেনি, সে গ্রামেই ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে, তারা সকলেই শ্বশুরবাড়ি। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম। বড়টি ছেলে, তার বয়স এই সময় 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্টু ফন্দি সব আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রেয় ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমাতার কোনো কথা এ সংসারে খাটে না, তার বয়সও খুব বেশি কিছু নয়। শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে, পুকুর জমা দিতে লাগলো নিকিড়িদের কাছে মোটা টাকা নিয়ে, গোলার ধান বিক্রি করে ফেলতো আড়তদারদের কাছে, তাতেও পেতে লাগলো মোটা টাকা। গাছের নারকোল সুপুরি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে। অথচ ওর বিমাতা বা বৈমাত্রেয় ভাই বোনগুলির পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাবার বন্দোবস্ত নেই, যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার। অথচ শরৎ বা সনৎ সে চিজ নয়, সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই। বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলের কাছে। এভাবে অরাজকতা চলল বছর 2। শরতের বিমাতা মুখ বুজে সহ্য করেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এই সংসারে। যা জোর ছিল এখানে, বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু গিয়েছে। দুর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতে সাহস করেন না তিনি, নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলেমেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে, মহা আনন্দে লাট্টু ঘোরায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে। শীতকাল, সকালবেলা। শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে, এক্ষুনি চা খেয়ে সে বেরোবে। আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বললে, বর্দা। শরৎ মুখ তুলে বললে, কি রে? একটা কথা তোমায় বলবো। কি? বল তাড়াতাড়ি, আমার সময় নেই, কাছারিতে বেরোতে হবে এক্ষুনি। তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করেছো কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে এনে টাকা দিলে। কেন অত খোঁজে তোমার দরকার কি? আশালতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো। সুন্দরী মেয়ে, নিরাভরণা, বিধবার বেশ, চাপার আগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে। বললে, দাদা, আমি আজ যে কথা বলতে এসেছি শোনো। তুমি ওরকম করে বিধু নিধুকে ফাঁকি দিতে পারবে না, বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে, এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। অতটুকু মেয়ে আশালতা। পরক্ষণেই রাগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো অবশেষে, তা বড় অসংলগ্ন হয়ে পড়ল, তার মানেই বোঝা গেল না। কি? জমি কার? টাকা বিধু নিধুর ফাঁকি মানে? শোনো দাদা, বিধু নিধু আছে, ওদের 3টি বোন আছে, ওদের তুমি দেখো না। মা ভালো মানুষ, তিনি কিছু বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না গায়ে একটা জামা। মার একখানা থান, তাই শুকিয়ে নেয়। বিধু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না। ওরা সব খাবে কি এরপরে? কি খাবে সে আমি কি জানি? আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার? বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু সেসব কথার কি দরকার এখন জিজ্ঞেস করি? তোমার সে সর্দারি করবার দরকার কি? আশালতা দৃঢ় স্বরে বললে, সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি নে। মা কিছু বলেন না, কিন্তু এটুকু তো বোঝেন যে বিধু নিধু ফাঁকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাঁশ ধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সে টাকার ভাগ ওরা পাবে না। অথচ ওদের পরনে না আছে কাপড়, না আছে ওদের গায়ে একটা জামা। শরৎ রাগে কাঁপতে কাঁপতে বলে, এত বড় কথা তোর? তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি ভাগ আছে বিষয়ের? তোর কোন জোর এখানে খাটবে শুনি? আমার কথা তো একটুও বলিনি দাদা। বিধু নিধুর ভাগ ওদের দিয়ে দাও, মাকে দাও। শৈলবালার বিয়ে দিতে হবে বলে আজ বাদে কাল সবই যদি বেচে কিনে ফেললে, কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে? সে ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি?
এই কথা তোমার উপযুক্ত হলো দাদা? শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে, মার না তোমার? লোকে বলবে অবুকের বোনের বিয়ে হলো না, ধুমসি করে ঘরে রেখেছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি, আমার কিচ্ছু চাই নে। একবেলা দুটো আলো চালের ভাত, একখানা কাপড়, কিন্তু বিধু নিধুকে স্কুলে দাও। এরপর ওরা করে খাবে কি? তোমারই তো দোষ দেবে লোকে, আমাকে কেউ বলতে আসবে না। ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা খেলে এই দিনটিতে। এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকে ও সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের। নগদ টাকার দরকার হলেই জমি বিলি, ধান বিক্রি, ইচ্ছা মতো খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে? বিমাতা বাধা দিতে সাহস করবেন না, হাবদা গোবদা ভীতু মানুষ। আজ সে দেখলে এমন একজন আছে যে তার আঙুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়াল খুশির বিপক্ষে। আর সে কিনা আশালতা, যাকে কাল দত্তমশায়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে, কেননা ও পাঠশালায় যাবার নামে কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধেবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কি? ও নাকি আমাকে দেখে নেবে, আমি নাকি বিধু নিধুকে ফাঁকি দিয়ে বিষয় আশয়ের বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আস্পর্ধা? তাই তো, এর একটা বিহিত করতে হবে সনদ। আশার কি জোর খাটে এ সংসারে? তা বলেই দেখো, তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। বেশ, কালই সকালে বলা যাবে। ওকে তাড়িয়ে তবে অন্য কাজ। বড্ড বার বেড়েছে ওর, আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ। আমি বলবো এখন বুঝিয়ে বুঝিয়ে টুজিয়ে বলার কিচ্ছু নেই, ওকে বিদায় করে দেবো কালই। বেশ। সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল, কিন্তু সকালে এসে বলল, দাদা, ওই যে কাল বলছিলে আমাকে বলবার কথা না? হ্যাঁ, তা কি? আমি ওসব পারবো না, তুমি যা হয় করো। সে হবে না, তোকেও বলতে হবে। আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস? কাউকেই ভয় করি নে। মা আমাদের দুজনকেই ভয় করে চলে দাদা, সে তুমি জানো। মা সাতেও নেই পাঁচেও নেই, নিরীহ প্রাণী, তাকে আবার ভয় করবার কি আছে? তবে তুই কেন বলবি নে আশাকে? না দাদা, আশা আমাদের কোলপোঁছা বোনটা, ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্তুর নেই, আমি ওকে সব কথা বলতে পারবো না। শরৎ মুশকিলে পড়ে গেল। দুই ভাই একযোগে কাজ করলে যে জোর পৌঁছাতো, সে তো পৌঁছলও না। তার উপর সে দেখলে আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়া বোধহয় বিচিত্র নয়। সনত এত দরদ দেখাবে আশার ওপর, তা কে জানে? একেবারে গদগদ গোদাবরী, বলিহারি। কিন্তু শরতের এ ধারণা ভুলও বটে, আবার নয়ও বটে। সেদিনই সনত আশাকে সিঁড়ির নিচের ঘরে নির্জনে ডেকে বললে, তুই কি বলেছিলি দাদাকে? কেন, কি বলবো? চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা, মাথা কুটবো তোর সামনে ছোড়দা? আমি চোখ রাঙাবো বড়দাকে? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশা সব ব্যাপার বলে কাঁদতে লাগলো। সনদ বললে, কেঁদে মরছিস কেন তুই? না ছোটদা, তুই বল আমি কি অন্যায় কথা বলছি। তাই তো। আহা, মাটার কষ্ট দেখলে বুক ফেটে যায় ছোটদা। তুই বল, বড়দা এতগুলো টাকা পেলেন, জমি বিলি করে, জিনিস বিক্রি করে, একটা পয়সা মার হাতে দিয়ে বলেছেন, মা তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেও, কি শৈলকে একটা ফ্রক কিনে দিও। আহা, কিচ্ছু পরবার নেই ওর। শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওর একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কে আছে ছোড়দা ওদের মুখে তাকাবার? মা তো ওই হতগজ। হতগজ না, ভালো মানুষ। আর তার মানেই তাই। তুমি গায়ে আগুন ঢেলে দাও, রাগ কাটবে না। এদিকে বিধু নিধু শৈল ভেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? আমি দাদাকে বলতাম। তুইও ওই একই রকম ছোড়দা, তোর দ্বারা হতো না। সনত আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে সে মারা গেল। আশা দিনরাত রোগীর পাশে বসে সেবা করত, সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে।
মজুমদার গিন্নির মুখে আমি একথা শুনেছি, কারণ সে সময় দেশে থাকতাম না। মজুমদার গিন্নি যার খুঁত ধরতেন না, সে সত্যিই একজন বুদ্ধ বা খ্রিস্ট। মজুমদার গিন্নি বলেছিলেন, সৎমায়ের পেটের বোন বটে, কিন্তু নিজের বোন কমই আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে। ওর মুখে ওইটুকু কথার মূল্য অনেকখানি। সনতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল। বাধা দেবার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো, যে জমার খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরে মাছ বাড়ে এবং বেশি দামে নিকিড়িদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের খেতে জল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের শরটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হলো। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে। শরৎ চিৎকার করে রেগে তপ্তকোষ চাকতে কথা বলে, আশালতা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে। কে জানতো সেই আশা এই মানুষ? নিধু বিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে যেদিন বললে, ছেলে দুটো যে একেবারে বয়ে গেল, এরা করে খাবে কি? এদের উপায় কি করছো বর্দা? আমি আবার কি উপায় করব? তুমি এখন ওদের গার্জেন হয়েছো, তুমি করো। আমি তোমার পায়ের জুতোর তলা বর্দা, অমন করে কথা বলো না। তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে, যাও এখান থেকে। এদের কি করবে উপায় করো বর্দা, পায়ে পড়ি তোমার। মাইনে দেবে কে? তুমি। কেন আমি দেব? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয়। আশা চুপ করে থেকে বললে, তোমার পায়ে পড়ি দাদা, এদের লেখাপড়ার হিল্লে করো, বাঁদর হয়ে গেল একেবারে। তবে তো আমার। শরতের সবটুকু উত্তর আবারও ছাপবার অযোগ্য হলো। আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু নিধুকে 2 মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করিয়ে দিল। ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল, নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত, নিজে সকালে বিকেলে পড়তে বসাতো। আশা নিজে লেখাপড়া জানতো সামান্যই, গ্রামের অমর্ত্য গুরুমশায়ের পাঠশালায় বাংলা সরল পাঠ 3য় ভাগ পর্যন্ত, কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক শিখেছিল। ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এঁড়েদ। মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকতো। এঁড়েদ থেকে মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গেছিল। রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল। আমি অন্তত ওর কাছে একখানা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারত পড়তো, গীতা দুবেলা পড়তো, বাংলা কবিতা কিছু কিছু পড়তো। সৎমাকে বলতো, নিধু খুব বুদ্ধিমান মা, ও পড়লে মানুষ হবে। মা বলতো, বিধুকে কেমন দেখলি? বুদ্ধি নেই ওর মতো, তবে কিছু হবেই, তুই চেষ্টা কর, হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর ওই এক ভাবনা, নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে, কড়া পাহারায় পড়াশুনো করায়, একদিন স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দেয়। অথচ আশা আর বিধু নিধুর বয়সের তফাৎ খুব বেশি নয়, 8 কি 10 বছরের। পাড়ার লোকে বলতো, ওদের মা আর ওদের কি করে, আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টার ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা পথের ফকির হতো, এ কথার কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক, মদ এবং আনুষঙ্গিক সবকিছুই তার ছিল। একবার মদ খেয়ে বিদুকে ডেকে বললে, এই বিদু, এই কাগজখানাতে একটা সই দিয়ে দিতে বল তোর মাকে। বিদু একে বরদাকে ভয় করে, তার উপরে মাতাল অবস্থায় বরদা অধিকতর ভয়ের কারণ ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্যব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে। শরৎ চলে গেল। এর দিন 10 পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা, 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন। কালী জিজ্ঞেস করে এসে বললে, মা ঠাকুরুন, ওনারা বললে শরৎবাবু এই বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা? জিজ্ঞেস করো কত টাকায় বিক্রি করেছে। কালী আবার গেল এবং ফিরে এসে বললে,
300 টাকায় মা ঠাকুরুন। আশা তক্ষুনি বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমায় সব জানাতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার ভাগ মা সই করে বিক্রি করেছেন নাবালকদের ওচি হয়ে। কত টাকা দিয়েছ মাকে? সে খোঁজে তোমার দরকার নেই, জিজ্ঞেস করে এসো। তাছাড়া ও বাগানের গাছ কেটে বিক্রি করার কি ক্ষমতা আছে তোমার? 50-60 টাকার ফল বিক্রি হয় বছরে, কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সেই কৈফিয়ত দিতে রাজি নই, যাও তুমি। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞেস করে জানলে, কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিলেন বটে, তবে কি জন্যে তার সই নেওয়া হলো তা জানেন না তিনি। হ্যাঁ, কাল বিকেলে বিধু এসে তার হাতে 30টি টাকা দিয়ে বলেছিল বরদা দিয়েছে। তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন, এই পর্যন্ত। আশা রেগে বলল, তুমি একটি আস্ত বোকা, সই দিতে বললে অমনি দিলে, আমাকে জিজ্ঞেস করনি কেন? তুমি জানো কিসের সই? তুই তখন বারের পুজো দিতে গিয়েছিস পঞ্চানন্দ তলায় শনিবার দুপুরে। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল, বিধু ভয় কেঁদেই বাঁচে না। জানো তো জমের মতো ভয় করে ওরা শরৎকে। হ্যাঁ, তা তো জানি। এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলোলো বরদা, 300 টাকায় বাগান বিক্রি করেছে, তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে, সেই জায়গায় 30টি টাকা ঠেকিয়েছে মোটে। উহ, কি অন্যায় কাজ বরদার! বোকা বুঝিয়ে দিয়েছে 30টি টাকা দিয়ে। তুমি জিজ্ঞেস করলে না কেন এ টাকা কিসের? আচ্ছা মা, এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি, তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে জলাঞ্জলি দেওয়া? মায়ের টাকার ভাগই বা দেওয়া হয়েছে কই? শরৎ তাচ্ছিল্যের সুরে বললে, যা 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 পারিস তুই করগে। আশা রাঙা মুখে বললে, বরদা, তুমি এখনো চেনোনি আমায়। বিধু নিধুকে আর ওই বোকা শোকা মাকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমায় পারবে না। এই চললাম বাগানে, দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায়। আয় তো বিধু আমার সঙ্গে, এখনো এত অরাজক হয়নি দেশে বরদা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের, বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল সকলের সমীহ করে চলত। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই, তবুও আশার কথায় গাছ কাটা বন্ধ করলে। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হলো তারা। এই সব ব্যাপারে শরৎ ক্রমে আশার মহাশত্রু হয়ে উঠল। ওর উপর নানা নির্যাতন শুরু হলো, এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করলে না। আশা শরতের কাছে গিয়ে বললে, বরদা, তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে এসব কি বলে এসেছো? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রী সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে। শরৎ ওর দিকে চেয়ে ভুঁড়ু কুচকে বললে, কেন এখানে এসেছিস? বলবো না? তুমি বড্ড সতী, তা আমার আর জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর ছাপাবার অযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে, শুনলে তো বৌদিদি বরদার কথা? শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বললে, কি যে বলো, অত বড় সমর্থ বোনকে ওইসব। শরৎ দাঁত খিঁচিয়ে বললে, তুমি চা দিয়ে চলে যাও দেখি, নিজের কাজ দেখো গে। শরতের স্ত্রী চোখের ইশারায় আশাকে চলে যেতে বলে সেখান থেকে সরে গেল। আশা সে কথা শুনলে না। দুজনে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উঁকি ঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দিকি বৌদি, কি সব কথা যে উনি বলেন, শুনছিলে তো বৌদিদি? আমি নাকি। তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরজি, কেন মিথ্যে অপমান হওয়া? আমি কি বলবো বলো? আমার বলবার জো কিছু নেই, সবই তো জানো। খিড়কি দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিল বিধু নিধু শৈলকে নয়, শুধু তাদের মাকে পর্যন্ত, যদিও ওর মা তার চেয়ে বয়সে অনেক বড়। গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত।
অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আঁতুর ঘরে রাত জাগতে হলে আশা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে হলে আশা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সে বাড়িতে 2-4 দিন শুতে হলে আশা, কারোর বাড়ির ডাল বেটে দেবার সময় আশা। সারা গাঁ থানার যে কোনো বিপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবেও। পাবে ঠিকই, ঘড়ির কাঁটার মতো পাবে, কখনো নিরাশ করেনি কাউকে। সেবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললেন, দিদি, একটা উপকার করতে হচ্ছে। রাতে কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয়ও না। ছনু বৈষ্ণবের গাই দুধ দিচ্ছে, তুমি গিয়ে বলে কয়ে যদি 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ানোর ব্যবস্থা করতে পারো। দাদু, আপনার ভাত রেঁধে দেয় কে? জম। কে দেবে দিদি? এ গায়ে কেউ কি কারো দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর। এই 6 বছরই হাড়ি ঠেলছি। ছেলে নেই, মেয়ে থাকে শ্বশুর বাড়ি। আমি না রাঁধলে রাঁধবে কেডা? আমি যদি রেঁধে দিই, খাবেন দাদু? যতদিন আপনার বাত না সারে রেঁধে দিলে খাবেন? খাবো, খেয়ে বর্তে যাব, 2 হাত তুলে নাচবো, মনে করব শিক্ষেত্তরের মহাপ্রসাদ খেলাম। কেন, এ কথা বললি কেন দিদি? আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে, বর্দা রটিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের নামে যদি রটনা রটতো, তবে আমি তার হাতে খেতাম না? মাস 2, অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসেই যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল। এ নিয়ে মোকদ্দমার সৃষ্টি হয়েছিল। বেনি হালদারের জামাই এসে বললে, ও উইল জাল, সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমার গোপনে তদবিরও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিধুর যে লেখাপড়া যেটুকু হয়েছিল তা আশার চেষ্টা ও উৎসাহের ফলেই। নিধু লেখাপড়ায় খুব ভালো, ম্যাট্রিক পাশ করলে বেশ ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন হঠাৎ মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছেলে মেয়েদের দেখাশোনা, রান্না করে খাওয়ানো, সব কিছু করত আশা। অবশ্যই বেশি দিন করতে হয়নি, কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ 3 মাসের বেশি দেরি করেনি। আশা চোখের জল ফেলে বলেছিল, বৌদিদির যে কি গুণ ছিল তা কেউ জানতো না, আমি জানতাম। বর্দার ভয়ে জুজু হয়ে থাকতো বেচারি, নিজের ইচ্ছেতে কিছু করবার কি তার উপায় ছিল? অমন বউকে বর্দা চিনতে পারলে না, 2 দিন যেতে তর সইল না, অমনি বিয়ে করে নিয়ে এলো। মাঘ মাসের শেষ, আশা শরতের বাড়ি গিয়ে বললে, বর্দা, তোমায় যেতে হবে একবারটি। কোথায় যাব? বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে 7 বেড়ের দুঃখী রামচৌধুরী, একবার গিয়ে মেয়ে দেখে এসো। আমি যাব? তবে কে যাবে বলো? তুমি আমাদের মাথার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয় তাই হবে। যাও, গিয়ে দেখে এসো বর্দা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারের। ফাল্গুন মাসেই বিধুর বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফুলসারার 5 আনি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এলো। কেননা নিধু ভালো ছেলে, সেবার আইএ পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরলে। শরৎকে বললে, বর্দা, বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিধুকে যেন তারা আরো পড়ান। পয়সা করি আমাদের দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাটা বলো বর্দা। নিধুর বিয়ে হয়ে গেল এখানেই। ওরা নিধুকে বিয়ে পড়াবার খরচ দিতে লাগলো। যেবার নিধু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে MA আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার খুব অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিধু কলকাতায়, বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে, সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিধুর মা আর ওদের ছোট অবিবাহিতা বোন দুলা। আশা ডাক্তার রাখতে দেবে না। বিধু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ পাবে কোথায়?
ও এমনি সেরে যাবে। রোগ হঠাৎ মেঁকে দাঁড়ালো। দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে আসলো। শরৎ এসে বললে, কি হয়েছে মা, আশার নাকি অসুখ? ওদের মা কেঁদে বললে, বাবা শরৎ, তুমি বাঁচাও আমার আশাকে। ও আমার মেয়ে নয়, ও বিধু নিধুদের মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম, কি করলাম কার? ওই করেছে সব। সর্বস্ব বিষয় বিক্রি করে দাও, আমার মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে, 5, 5.5 জ্বর, লোক চিনতে পারছে না, বিছানা হাতড়াচ্ছে। এসব 8-10 বছর আগেকার কথা। বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। নিধু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বারাসাতে পরিবার নিয়ে আছে। বড়দিদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল পড়ে। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশ বাতাস ছেয়ে আছে। এখনো সকলে বলে, সৎ বোন হলেই কি খারাপ হয়, না সৎ মা সৎ ভাই হলে খারাপ হয়? আশাকে দেখেছো তো? এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প চৌধুরানী। গল্প কেমন লাগলো, পাঠ কেমন লাগলো, সবকিছু জানানোর জন্য খোলা থাকছে মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে থাকছে একটু শেয়ার আর লাইক করার অনুরোধ। চ্যানেলের খবরাখবর পেতে চাইলে থাকছে সাবস্ক্রাইব করার বেল। সকলে ভালো থাকুন, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় থাকুন। দেখা হবে আবার যথাসময়। আজ আসি।